অ্যাডভান্টেজ পাকিস্তান, অ্যাডভান্টেজ চায়না। আর ওখানে যারা নাকি ইসলামিক পন্থী রয়েছে, যারা নাকি ওখানকার জামায়াতের লোকেরা, ওরা ছাত্রদের সাথে মিলে একটা বাংলাদেশের জন্য একটা এমন সৃষ্টি করছে which they might reach a point of no return। তখন কিন্তু কথা বলছিলেন আওয়ামী লীগকে তো টিকতে দেবেই না এই ইউনূস সরকার, বলা যায় প্রতিজ্ঞাবদ্ধ। বিএনপি যে চিৎকার করে চলেছে নির্বাচন চাই, আদৌ কি পাত্তা দিচ্ছেন মোহাম্মদ ইউনূস? আওয়ামী লীগ গত কয়েকদিন আগে থেকে শুরু করেছে তাদের কর্মসূচি, আর তাদের কর্মসূচিতেই কি ভয় পেয়েছে ইউনূস সরকার? একবার দেখাই আওয়ামী লীগের ওপর অ্যাটাকটা কিরকম। বিদ্বেষের বাংলাদেশ, কখনো টার্গেট সংখ্যালঘু, কখনো আবার আওয়ামী লীগ। এবার হাসিনার দলের পাল্টা জবাবে গরম গাজীপুর। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা আক্রান্ত, আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে মারধরের অভিযোগ। শুক্রবার সন্ধ্যায় গাজীপুরে আওয়ামী লীগের নেতা মোজাম্মেল হকের বাড়িতে হামলা চলে। বাংলাদেশের এই প্রাক্তন মন্ত্রীর বাড়িতে হামলা চালায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা। ভাঙচুর করা হয়, লুটপাটও করা হয় বলে অভিযোগ। পাল্টা হামলাকারীদের উপর চড়াও হন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। বেধড়ক মারধর করা হয় হামলাকারীদের। 20 জন জখম, কয়েকজনের অবস্থা গুরুতর। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজে পাঠায় সেনাবাহিনী। ওরা বলতেছে ভাই আমরা ছাত্র আসেন ভিতরে ঢুকছে, ওদেরকে ভিতরে ঢুকাইছেরা মানে পোলাবাইন্ডে মানে কি পরিবার যে কোবাইছে আর কি পরিবার যে ইয়া করছে এটা ভাই বলার মতো। মুখ বাঁধা কিছু মানে উঠতি বয়সের ছেলে পেলে বড় বড় রামদা নিয়ে তারা দৌড়ে এসে বলতেছে যে ধর এদের একটারও রাখবো না। গত বছর জুলাইয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে পথে নামে বৈষম্য বিরোধী আন্দোলন সংগঠন। অগাস্টে বাংলাদেশ ছাড়েন শেখ হাসিনা। তারপর থেকে পদ্মাপাড়ের হাওয়া গরম। বারবার টার্গেট করা হচ্ছে আওয়ামী লীগ এবং সংখ্যালঘুদের। এমনই ঘটনার সাক্ষী এবার রংপুরের লালমনিরহাট সরকারি কলেজ। অধ্যাপককে লক্ষ্য করে ছোড়া হলো ডিম। কলেজের মধ্যে আক্রান্ত পদার্থবিদ্যার অধ্যাপক দেবদুলাল গুহ। শুক্রবার রাতে লালমনিরহাট সরকারি কলেজে কয়েকজন বঙ্গবন্ধুর মুরাল ভাঙার চেষ্টা করে। তাদের বাধা দেন অধ্যাপক দেবদুলাল গুহ, পাশাপাশি জয় বাংলা স্লোগান দেন। এর জেরে শনিবার তাকে লক্ষ্য করে ডিম ছোড়ে কট্টরপন্থীরা। নিউজ 18 বাংলা। আমি রাজাগোপালদার কাছে জানতে চাইবো যে আজকে যেভাবে বিএনপি চিৎকার করছে নির্বাচন চাই, মোহাম্মদ ইউনূস তো নির্বাচনের দিকে এগোতেই চাইছেন না বলা যায়। দ্বিতীয় হচ্ছে এই যে পাল্টা প্রতিরোধ, এতে কি ভয় পেয়ে যাচ্ছেন মোহাম্মদ ইউনূস? না দেখুন, বিএনপি যেটা চাইছে যে এই মুহূর্তে যদি নির্বাচন হয়, যেহেতু আওয়ামী লীগ খুব একটা সংগঠনের মধ্যে নেই, অধিকাংশই নেতা কর্মীরা ঘর ছাড়া বা ভয় পেয়ে আছে। আমার বাংলাদেশে বহু আওয়ামী লীগ নেতার সঙ্গে যোগাযোগ ছিল, তারা আমার সঙ্গে যোগাযোগ করতে ভয় পাচ্ছে। এমনকি হোয়াটসঅ্যাপেও তারা ফোন ধরতে পারছে, ফেসবুকে বলছে ফেসবুকে তোমার এতে লাইক মারতে পারছে না, এইসব কথা তারা বলছে। কেন বিএনপির যেটা ধারণা যে তারা এই মুহূর্তে নির্বাচন হলে তাদের সোনায় সোয়া এক্ষুনি তারা জিতে যাবে, কোনো সন্দেহ নেই। তাদের যে অর্গানাইজেশন আছে জিতে যাবে। যদিও তাদের কেন্দ্রীয় নেতৃত্ব বেগম জিয়া বা ছেলে তারেক এখনো, বেগম জিয়া যথেষ্ট অসুস্থ, বয়সের ভারে নুব্জ, তারেক এখনো বোধহয় দেশে ফিরতে পারে কিনা সন্দেহ আছে। তো হ্যাঁ, এক নেতৃত্বহীন পার্টি, তবু যা সাংগঠনিক ক্ষমতা আছে জিতে যাওয়ার সম্ভাবনা। কিন্তু এখন ওই জন্যই মোহাম্মদ ইউনূস তার ব্যক্তিগত মানে আকাঙ্ক্ষা তীব্র, তিনি বুঝাই যাচ্ছে যে তিনি ক্ষমতায় আসতে চান, কোন একটা দল তৈরি করে তার মাধ্যমে আসতে চান। দল তৈরি করতে যে সময়টা লাগবে সেটাই নির্বাচন সংস্কার। ওনার নিজের দল তৈরি করতে যে সময় লাগা সেটাই তো নির্বাচন, আর কোনো সংস্কারের ক্ষমতালোভী ইউনূস আর কি। অ্যাবসলিউটলি। আমি ওনার সঙ্গে কাজ করেছি 80-র দশকে, আমার মনে হয়নি মানুষ এতটা খারাপ নিচে নামতে পারে। যেভাবে দেখেছিলাম গরিব মানুষের, মহিলাদের ক্ষমতায়নের জন্য মানুষটা কতটা ব্যগ্র ছিলেন, আজকে তার কয়েক গুণ উল্টো পথে উনি হাঁটছেন। যেভাবে উনি যাবার চেষ্টা করছেন একেবারে, কেননা আমরা জানি যে শেখ হাসিনা ওনার নানান দুর্নীতি ধরেছিলেন, বহু কেস ওনার বিরুদ্ধে দেওয়া হয়েছিল, গ্রামীণ ব্যাংকে না, গ্রামীণ টেলিফোন অনেক কিছুতে ধরা হয়েছিল ওনার। আমি যা শুনেছি ওনার বিরুদ্ধে 150-200 কি আরো বেশি বোধহয়
ক্রিমিনাল একদম। কেস আছে। হুম। এমনকি যেহেতু নোবেল প্রাইজ পেয়েছেন 2005 সালে, এখন ওই নোবেল লরেটদের একটা অ্যাসোসিয়েশন মতন আছে, সেটাকে কাজে লাগিয়ে উনি বুঝেছেন, এবং ডেমোক্র্যাটদের সঙ্গে ওনার ভালো যোগাযোগ আছে। ক্লিন্টন ফাউন্ডেশনকে উনি গ্রামীণ ইউএস এর তরফে টাকা ফাঁকা দিয়েছে। সেই সূত্রে উনি একটা বিরাট চিঠি পাঠিয়েছিল ওই নোবেল প্রাক্তন নোবেল লরেটরা বাংলাদেশের প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টারের কাছে, যে ইউনিসের উপর যে ধরনের অত্যাচার হোক, বন্ধ হোক। কিন্তু শেখ হাসিনা দমবৎ পাত্র নেন। ওনার কিন্তু মধ্যে একটা, ওনার অনেক অটোক্রেসিক কাণ্ড কারখানা আছে, সমর্থন করি না, কিন্তু মানে অত্যন্ত এখন দেখা যাচ্ছে দৃঢ়তার সঙ্গে কিন্তু ভয়ঙ্কর ওনার কাজ স্বৈরাচারী। করা দেখতে গিয়েছিল। এখন শেখ মোহাম্মদ ইউনূস চাইছেন যে কি করে ক্ষমতায় এসে এবং আওয়ামী লীগকে সম্পূর্ণভাবে বাংলাদেশ আজকে নেতৃত্ব, কেউ কিছু জানে না, কেউ কিছু বুঝতে চাইছে না, একদম। দেশটাকে একদম। রসাতলে নিয়ে যেতে চাইছে, তার নেতৃত্ব দিতে চাইছে ইউনূস, ব্যক্তিগত স্বার্থে আর কিছু নয়। সুতরাং আর যে দেশটার এত দেখুন মোহাম্মদ একটা ইউনূস ভারতকে পর্যন্ত কোন রকম রেয়াত করছেন না। কি ভাবছেন কে জানে? এত স্বৈরাচারী একজন মানুষ নোবেল পেয়েছেন শান্তির জন্য, তার সরকার সাংবাদিক বৈঠক করে কি আক্রমণ করলেন ভারতকে? ভারত ফোঁস করেছে। এই যে 32 নম্বর যে ধানমন্ডির বাড়ি, মুজিবুর রহমানের বঙ্গবন্ধুর, তার বাড়ি এইভাবে ধূলিসাৎ করে দিতে পারে কেউ কখনো ভাবতে পারেননি। কারণ ওটা একটা মিউজিয়াম, গোটার বিশ্বের বিভিন্ন নেতৃত্ব থেকে আরম্ভ করে গোটা বিশ্বের মানুষ দেখতে যা যেতেন, সেইটাকেও একেবারে শেষ করে দিয়েছে, ধূলিসাৎ করে দিয়েছে। তাতে ভারত ফোঁস করেছে, আর তাতে গায়ে লেগেছে কিরকম দেখুন। করে বিভিন্ন সময়ে রাজনৈতিক বক্তব্য প্রদান করছেন, যা বাংলাদেশের জনগণ ভালোভাবে নিচ্ছে না। গত 5ই ফেব্রুয়ারি 2025 তারিখে তার বক্তব্যকে কেন্দ্র করে ধানমন্ডি 32 নম্বরে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, সে বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যেই অবস্থান পরিষ্কার করেছে। এ বিষয়ে গত 6ই ফেব্রুয়ারি 2025 তারিখে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বক্তব্য অন্তর্বর্তীকালীন সরকারের নজরে এসেছে। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই বক্তব্য প্রদান অপ্রত্যাশিত এবং অনাকাঙ্ক্ষিত। সুমনদা, এটা কি ভারতের অভ্যন্তরীণ, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের নাক গলানো? এটা তো গোটা বিশ্বের একটা সম্পত্তি, এবং যেখানে ভারত জড়িত ছিল স্বাধীনতা এনে দেওয়ার। দেখুন, আমি অয়ন বিষয়টাকে একটু অন্যভাবে বলবার চেষ্টা করব। প্রথম আমি একটা বিষয় রাজাগোপাল বাবুর বক্তব্যকে ধার করব। আমরা যেন এই বিষয়টাকে ভারত এবং বাংলাদেশ হিসেবে না দেখি। এটা আসলে বাংলাদেশের মধ্যের একটা ইন্টারনাল স্ট্রাগল, যে একটা অংশ ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক থাকতে চায়, আর একটা অংশ ধর্মান্ধ পাকিস্তানপন্থী হতে চায়। ভারত এখানে ইমমেটেরিয়াল, আওয়ামী লীগও ইমমেটেরিয়াল ফর দ্যাট ম্যাটার। মানে কারা মুক্তিযুদ্ধের সপক্ষে আর কারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, কারা পাকিস্তানের সপক্ষে থাকতে চায়, কারা পাকিস্তানের বিপক্ষে যেতে চায়। ফলে যদি আওয়ামী লীগ নামটাকে মানে মোহাম্মদ ইউনূস মুছেও ফেলতে চান, যারা এই মুক্তিযুদ্ধের সপক্ষে ছিলেন, যারা বাংলাদেশ নামক একটা রাষ্ট্রের পক্ষে ছিলেন, যারা পূর্ব পাকিস্তান হয়ে যাক এটা চান না, তারা কিন্তু প্রতিরোধ করবেন। এবার এই প্রতিরোধের প্রসঙ্গে সেখানে ভারতের গুরুত্ব, কারণ ভারত অ্যাজ এ বিগার ডেমোক্রেসি, একটা শক্তিশালী প্রতিবেশী হিসেবে কখনো চাইবে না তার প্রতিবেশী দেশটা একটা ধর্মান্ধ, মৌলবাদী, উন্মাদদের হাতে চলে যাক। দেখুন, পলিটিক্যাল আপিফেল থাকে, যে যায় আসে ইত্যাদি হয়, কিন্তু আমি আমেরিকার উদাহরণটাই দিই, যেহেতু আমেরিকায় আমরা এখন সবাই জানি যে আমেরিকায় এই ভয়ঙ্কর কাণ্ডটি আমাদের প্রতিবেশী দেশে ঘটিয়ে গেছে। আমেরিকায় কেউ আব্রাহাম লিঙ্কনের বাড়ি গিয়ে ভাঙচুর করে না, বা জেফারসনের বাড়ি গিয়ে ভাঙচুর করে না, বিকজ দ্যাট ইজ পার্ট অফ ইয়ার হিস্ট্রি। তুমি সেটা থেকে গ্রো করেছো, তোমার কিছু পয়েন্ট অফ ডিফারেন্স থাকতে পারে, কিন্তু তুমি সেটাকে ভাঙচুর করতে পারো না। ভারতবর্ষে কেউ মহাত্মা গান্ধীর আশ্রমকে কে ভাঙচুর করে না, ঠিক আছে, একেবারে যতই বিরোধী হোক না কেন, যতই তুমি রাজনৈতিক বিরোধী হও। তো ভারত জাস্ট অ্যাজ এ প্রোটেক্টর অফ দ্য লার্জার ইন্টারেস্ট অফ সাউথ এশিয়া এটা বলেছে, এবং ভারতবর্ষে সেটা বলার একটা অধিকার আছে। তুমি বললে অয়ন যে 1971-এর যুদ্ধে আমাদের একটা ভূমিকা আছে, এবং বাংলাদেশে যদি সংখ্যালঘুরা নিপীড়িত হয় তারা আমাদের দেশে আসবে, তারা কেউ পালিয়ে চায়না যাবে না, পাকিস্তান যাবে না। সো আমার ঘাড়ে যদি আবার 1,60,00,000 উদ্বাস্তুর দায় চাপে, তাহলে আমাকে সেটার রেসপন্ড করতে হবে। আমি সেই রেসপন্সটা করছি, মানে অ্যাজ এ ইন্ডিয়া, অ্যাজ এ ভারত রাষ্ট্র। আবারও আমি বলছি, বাংলাদেশের লড়াইটা বেসিক্যালি মৌলবাদের সঙ্গে বাঙালি জাতীয়তাবাদের লড়াই।
ইউনুস ডাজ নট রিপ্রেজেন্ট, রাজাগোপাল বাবু যেটা বলেছেন, ইউনুস ডাজ নট রিপ্রেজেন্ট যে জাতিটা 1971-এ উঠে দাঁড়িয়েছিল, যে জাতিটা 7 দফার আন্দোলন করেছিল, যারা রবীন্দ্রনাথকে স্মরণ করবে বলে পাকিস্তানি সেনাবাহিনীর বিরোধিতা করেছিল। মুজিব যে রাষ্ট্রটার প্রতিষ্ঠা করেছিলেন, আমাদের খুব দুঃখের সঙ্গে বলতে হচ্ছে একটা সুদখোর মানুষ সে দেশটাকে করে দিল। দ্যাট ইজ আওয়ার প্রবলেম। এবং আমার প্রবলেমের একটা পার্ট, এগেন আই গো ব্যাক টু দ্য সেম ওল্ড পয়েন্ট, ইট ইজ দ্য মানে এটা আমেরিকার ডেমোক্র্যাট প্রশাসন, যার নাম রাজাগোপাল বাবু বললেন, সে হিলারি ক্লিন্টন থেকে বিল ক্লিন্টন, জো বাইডেনদের অপরাধ যে তারা এখানে আধিপত্যবাদ প্রতিষ্ঠা করতে গিয়ে এখানে একটা মৌলবাদী শক্তিকে বসিয়ে গেছে। যে মৌলবাদী শক্তি না কারো বাড়ি মানে, না সংখ্যালঘুর কথা শোনে, কিছুই মানে না, তাদের কাছে আরেকটা আধিপত্যবাদ, আবার খুব মানে টেকনিক্যাল টার্মসে বলবার চেষ্টা করছি, তারা একটা মৌলবাদী মানে শরীয়তি শাসন প্রতিষ্ঠা করতে চায়। যে কারণে রাজাগোপাল বাবু বললেন যে মানে যে সংবিধানের প্রস্তাবিত খসড়া এসছে, সেই খসড়ায় ধর্মনিরপেক্ষ শব্দটাই বাদ চলে গেছে। না, একেবারে। তো দ্যাট ইজ আওয়ার চ্যালেঞ্জ। একেবারে। আমি এখানে গ্রুপ ক্যাপ্টেনের কাছে আসবো যে কোনোভাবে সেনা অভ্যুত্থানের কোনো সম্ভাবনা, এবং সেই সেনা অভ্যুত্থানে কি কোনো ইতিবাচক কিছু হতে পারে? হলে হতেও পারে, নিশ্চয়ই হতে পারে। একটা পয়েন্ট অফ নো রিটার্ন যখন নাকি দেশে এনআরকি একদম যদি হয়ে যায় এবং ইকোনমি এত, হ্যাঁ এনআরকি চলছে, কিন্তু এই এনআরকি এখন কিন্তু সবাই কিন্তু মানে একটা কুপ করার জন্য, তার জন্য দ্য পিপল অলসো হ্যাজ টু বি পার্ট অফ ইট। মানে এইটা খালি আর্মি নিজে করলে হবে না, কেন কি তারপরে আর্মিকে ফেস করতে হবে। তো যে পয়েন্ট অফ নো রিটার্ন যখন চলে আসবে, এখন এই মুহূর্তে সবাই একটা মোমেন্টামে চলছে, ওরা ভাবছে যা করছে ঠিকই হচ্ছে, কিন্তু দ্য কান্ট্রি ইজ গোয়িং ডাউন বাই ইচ ডে। কিন্তু যখন নাকি পয়েন্ট অফ নো রিটার্ন চলে আসবে ইন এভরি সেন্স অফ দ্য ওয়ার্ড, যখন নাকি ইকোনমিক্যালি দেশে ল অ্যান্ড অর্ডার একদম টোটালি ব্রেকডাউন হয়ে যাবে, সব রকমের যখন নাকি দেশটা একদম উচ্ছন্নে চলে যাবে, দ্যাট ইজ দ্য রাইট টাইম ফর কুপ। সেটা কিন্তু ওয়ার্ল্ড ওভার দ্যাট ইজ দ্য নর্মাল ফেনোমেনা। তো তখন যদি আর্মি করতে হয়, করলে করতেও পারে, তার আগেও করতে পারে, ক্যান ডু ইট এনি টাইম। কিন্তু দেন আর্মিকে অনেক প্রবলেম ফেস করতে হবে, কেন কি এই মুহূর্তে বাংলাদেশে যে লোকেরা আছে, দে আর র্যাডিক্যালাইজড টোটালি, মানে একটা উদ্বেগের মধ্যে আছে, এক রকমের দে সিম টু বি ফলোইং এ পার্টিকুলার কি ধরনের ভেড় চাল যেটাকে আমরা বলি, লাইক শেপার্ডস, দে আর অল গোয়িং টুয়ার্ডস ওয়ান আইডিওলজি। তো এই যে ওদের জাতীয়তাবাদ, ইট হ্যাজ গন ইনটু বিয়ন্ড ইমাজিনেশন, একটা অ্যাগ্রেসিভ মোডে চলেছে। সো আর্মি যদি চায় নিশ্চয়ই করতে পারে, বাট নট দ্য রাইট টাইম। আমি একটা পয়েন্ট উল্লেখ করতে চাই, সেটা হচ্ছে যে মানে আর্মির জন্য রাইট টাইম কোনটা আমরা জানি না। যেটা ইস্যু হচ্ছে যে বাংলাদেশ তো মানে একটা দুভাগে ভাগ হয়ে গেছে, একটা মৌলবাদীদের পক্ষে, একটা মৌলবাদীদের বিপক্ষে। যার বাড়িতে তথাকথিত বৈষম্য বিরোধী ছাত্র সমাজের ভাঙচুরের ঘটনা নিয়ে এত প্রতিরোধ, আমাদের ভুলে গেলে হবে না সেই মোজাম্মেল হক বাংলাদেশে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী ছিলেন, 1971-এর স্বাধীনতা যুদ্ধে অন্যতম স্মরণীয় স্বাধীনতা যোদ্ধা, এবং একটা কমান্ডার, সেক্টর কমান্ডার ছিলেন। তো তাহলে বুঝে নিন যে তার বাড়িতে আক্রমণ করলে পাল্টা প্রতিরোধ হয়েছে। এবার এই পাল্টা প্রতিরোধ যত তীব্র হবে, ততই এই সমন্বয়করা, তথাকথিত যাদের আমরা এখনকার এস্টাবলিশমেন্ট বলছি, তাদের সঙ্গে সংঘাতটা তীব্র হলেই বাংলাদেশে অস্থিরতাটা একদিক থেকে বাড়বে। আবার যেটা হবে যে তখন আমরা বুঝতে পারবো সেনাবাহিনী কোন পক্ষ নিচ্ছে, তথাকথিত নতুন আমেরিকান প্রশাসন কোন পক্ষ নিচ্ছে, এবং তখন হয়তো একটা চেঞ্জের সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠবে। আপনার কি মনে হয় রাজাগোপাল দা, বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের যারা এখন প্রতিনিধি, তারা ইউনুসের কাজে খুশি, তারা ইউনুসকে সমর্থন করছেন পুরোপুরি ভাবে? না দেখুন, মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লক্ষ্য ছিল ডিসেন্ট এমপ্লয়মেন্ট, মানে ভালো চাকরি যাতে পাওয়া যায়, সেই চাকরিগুলো হারিয়ে গেছিল। কিন্তু একটা চাকরিও হয়নি, বরঞ্চ যে সমস্ত বেসরকারি ক্ষেত্রে চাকরি, পার্টিকুলারলি রেডিমেড গার্মেন্ট সেক্টর, সেগুলো হারিয়ে গেছে। সুতরাং ওইটা যারা আন্দোলন করেছিল তারা ইউনুসকে দেখে
তা ইউনূস হয়তো তাদের মানে ব্রেন ওয়াশ করেছে, না ব্রেন ওয়াশ করেছে, তাদেরকে বুঝিয়েছে ধর্মান্ধতায় বা মৌলবাদী দেশের মানে মানুষের মুক্তির পথ এসব বুঝিয়েছে, কিন্তু আসলে যারা শিক্ষিত ছেলে মেয়ে তারা কিন্তু এটাই বলবার কথা নয়। তারা কিন্তু শুধু চাকরি নয়, জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে তারা বুঝতে পারছে সংসার চালানো কি ধরনের কষ্টকর হচ্ছে। সুতরাং বেশি দিন যে বৈষম্যবাদীরা, বৈষম্য বিরোধী ছাত্ররা তা ইউনিসের সঙ্গে থাকবে সেটা নয়। তবে একটা কথা আমি বলি, যেটা আমার এই যে আর্মি অভ্যুত্থানের কথা, আমারও মাঝে মাঝে মনে হয়েছিল আর্মি অভ্যুত্থান হতে পারবে, তবে কয়েকটা জিনিস খুব ইম্পর্টেন্ট যেটা আর্মি অভ্যুত্থানের এগেনস্টে যাচ্ছে। এখনকার যারা আর্মি, বাংলাদেশে যতবার আর্মি অভ্যুত্থান হয়েছে তখন আর্মির লোকেরা কিন্তু অল পাকিস্তানে ট্রেন ছিল, পাকিস্তানের মিলিটারি। এখন সব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ট্রেন, এরা গণতান্ত্রিক একেবারে প্রফেশনাল, এদের মধ্যে সেই ধরনের ব্যক্তিগত অ্যাম্বিশন যেটা আগে পাকিস্তানের সময় ছিল সেই অ্যাম্বিশনটা অনেকটাই নেই। এটা একটা দিক। 2 নম্বর, দেখুন আর্মির একেবারে মক্ষম সময় ছিল শেখ হাসিনা যেদিন পালাচ্ছেন সেই দিনকেই একেবারে ক্ষমতা ধরে রাখা, কিন্তু ওরা সেটা করলেন না, ওরা স্বেচ্ছায়। দেখুন আর্মির সমর্থন নিয়েই তো এরা এসেছে। আর্মি যদি সেরকম অ্যাম্বিশন থাকতো তাহলে কি ইউনূসকে বসাতো? একটা নোবেল লরেটকে বসিয়ে দিয়ে আমি হাত চালাতে পারবো? আর্মি কি বোঝে না? যে আর্মি বোঝে না তার কোনো ক্ষমতা দখল করার জায়গায় সে নেই। সুতরাং আমি মনে করি